প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া সমালোচনা। উপদেষ্টার পদ ছেড়ে ঢাকা থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টা আসিফ, ঢাকা 10 আসনের ভোটার হওয়ার আবেদন। নির্বাচন বানচালে সচেষ্ট পাকিস্তানিদের দোসররা, অভিযোগ মির্জা ফখরুলের। বিভক্তি না বাড়ানোর আহ্বান, সালাউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক। সংস্কারে বাধা দিলে করুণ পরিণতি, বিএনপিকে হুঁশিয়ারি এনসিপির। সংকটের জন্য ঐকমত্য কমিশন ও পক্ষপাত দুষ্ট সুপারিশকে দুষছেন রাজনীতিকরা। পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়েছে, দিশেহারা ক্রেতারা, দুষছেন সিন্ডিকেটকে। আমদানির অনুমতি দিলেই বাজারে ধস নামার শঙ্কা উপদেষ্টার। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যকে অযথার্থ এবং শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলে মন্তব্য করেছে ঢাকা। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। এই ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম এক প্রতিক্রিয়ায় এসব কথা জানান। তিনি বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা সরকারের নজরে এসেছে। বাসসকে দেয়া প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, রাজনাথ সিং এর মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়। তিনি আরও জানান, বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মধ্য দিয়ে সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব। বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। আরও জানান, বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বন্দ্ব চায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে রাজধানী গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা 10 আসনে ভোটার হওয়ার আবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, ঢাকা থেকে নির্বাচন করবেন এটি নিশ্চিত। কোন দল থেকে করবেন সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি, তবে আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে তার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করবেন তিনি, তবে কবে নাগাদ পদত্যাগ করবেন সেটি সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 3 আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা 10 আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনাও ছিল। এখন বলছি যে আমি নির্বাচন করব, কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। ৭১-এর চেতনাকে ধারণ করে শেষবারের মতো ভোট চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দোসরের ভূমিকায় ছিল তারা জুলাই সনদ, গণভোট সংস্কার আর বিভিন্ন দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বলেন, নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হলে রুখে দেবে জনগণ। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বরখোচাবাড়ি হাটের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, দল ক্ষমতায় গেলে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সহ পারিবারিক কার্ড দেওয়া হবে। তিনি মার্কা চেনার কথা বলেন, জানান বিএনপি কথা ও কাজে বিশ্বাস করে, বিএনপি মুনাফেকের দল নয়। তিনি ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আবারও ধানের শীষ মার্কায় ভোট চায়। 1971 সালে যখন এই দেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল, শেখ মুজিব বন্দী হয়েছিল পাকিস্তানে আর আমেরিকা পড়াচ্ছিল আবার ইন্ডিয়াতে, তখন এই শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সেই লোকের দল আমরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আমরা কথায় বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি, আমরা কোনো মুনাফিকিতে বিশ্বাস করি না বলতে পারি।
কতদিন বাঁচবো আমি জানি না, আর আল্লাহর হাতে। আমি সেই পরবর্তী নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা এবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। সংস্কার নিয়ে ঐক্যমত্যের নামে বিভক্তি না বাড়াতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির চেয়ে বেশি আত্মত্যাগ আর কোনো দল করেনি, কিন্তু কৃতিত্ব দাবি করে না বিএনপি। একটি দল ধর্ম ব্যবহার করে রাজনীতি করে ধর্মের অপব্যাখ্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগে কোনোদিন যারা সংস্কার ইস্যুতে একটি শব্দও করেননি, এখন তারা রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন। তাদের কোনো ধারণা ছিল তারা জীবন মুখ থেকেও বাইর করে নেয়। এটা আমরা করেছি কবে 8 বছর আগে ভিশন 2030-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিপক্ষ বিশিষ্ট, এদের মুখে দ্বিপক্ষ বিশিষ্ট কথা কারণ শুনিনি। মনে হচ্ছে এই আলোচনা যে আমরা করলাম যে ঐক্যমতের জন্য, এখন ঐক্যমতের বাইরে আরো দাবি বেশি এসে গেছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করেন, এরা ঐক্যমতে বিশ্বাস করেন না। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে জাতীয়তাবাদী ওলামা দল। নয়াপল্টনে এই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, তাদের দল সব সময় সব ধর্মের নাগরিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। সততা এবং রহমানের যে আদর্শ, যে শৃঙ্খলা, আমরা তাকে উদ্বুদ্ধ হব। আজকের কোমলমতি বালক বালিকাদের আমরা সেখানে এই আদর্শে আমরা তাদের উদ্বুদ্ধ করব, যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশের সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এদিকে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই সনদ পাশ করানোর দায়িত্ব সরকারের, তবে সংবিধান লঙ্ঘন করে নয়। কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পরও জামায়াত কিভাবে 8 দফা দাবি তোলে, জনমনে সেই প্রশ্ন দেখা দিয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে IMF এর নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপা জর্জিও। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে IMF এর চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিএনপি প্রতিনিধি দল গুরুত্বের সাথে উল্লেখ করে যে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা ও সামাজিক খাতের সংস্কার জরুরি। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি সম্ভব নয়। IMF প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে 134 ঘণ্টা পর অনশন ভেঙেছেন আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান। অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আপিলে আম জনতা পার্টি নিবন্ধনের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এর আগে রাজনৈতিক দলগুলো নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। আমজনতার দলের নিবন্ধনের দাবিতে দলটির সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশন ভাঙাতে রবিবার রাত 8টায় নির্বাচন ভবনের সামনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 134 ঘণ্টার অনশন ভাঙিয়ে তারেক রহমানকে হাসপাতালে পাঠান তিনি। পরে গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন তারেক। নিবন্ধন ইস্যুতে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তারেকের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম। আমাদের কথা রেখেছে, সে অনশন ভঙ্গ করে এখন তাকে হাসপাতালে আইসিইউতে বোধহয় নিতে হবে তাকে।
এটা কি বলে যেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। তার শারীরিক অবস্থা আসলেই খারাপ, তো আশা করি সে সুস্থতা পাবে খুব শিগগির এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টি আইনানুগভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি। এর আগে দুপুরে সেখানে যান বিএনপি নেতা ইশাক হোসেন। আমজনতা দলের নিবন্ধনের দাবির সঙ্গে সংহতি জানান তিনিও। এ সময় নির্বাচন কমিশনারদের সাথে দেখা করে নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেন ইশাক। টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক। সেখানে একটা মানে ভেটিং হয়ে যায়, একটা প্রসেসিং হয়ে যায় যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল। আমি বলছি যে খতিয়ে দেখা অবশ্যই উচিত, কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন নাই, এবং ওনার সাথে আমার যোগাযোগ আজকে থেকে না, বহু আগে থেকে। উনি আমাকে আরও 6 মাস আগেই বলেছেন যে আমার পার্টির নাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমি কি করবো ভাই, আমার তো আর অত কেউ নাই। আমি বলেছি যে আপনারা চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই আপনাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পাশে এসে দাঁড়াবে। তো প্রক্রিয়াটা আবার আপনারা যাচাই করে যদি কোয়ালিফাই নাই করে তাহলে তো সেই বিষয়ে কোনো কারোর কিছু বলা থাকবে না। এরপরেই তারেককে অনশন ভেঙে নির্বাচন কমিশনে আপিল করার পরামর্শ দেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। অ্যাপিল বা সংশোধনে বা পরিমার্জন, পরিবর্ধন, সময়বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা, তো সেটা নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। এ সময় প্রবাসী ভোটারের অ্যাপ 16 নভেম্বরের বদলে 18 নভেম্বর প্রকাশ করা হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব। 16 তারিখের পরিবর্তে 18 তারিখ আমরা করব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে বিভিন্ন শক্তি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রবিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 37 নম্বর ওয়ার্ড আয়োজিত অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ইশরাক হোসেন বলেন, 17 বছর অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি। গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে নির্বাচনের দাবি আদায় সম্ভব হয়েছে। তিনি বলেন, বিভিন্ন বিদেশি শক্তি বাংলাদেশ নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। বলেন, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ লড়াই করে টিকে থাকবে। ইশরাক হোসেন আরো বলেন, আন্দোলনের সহযোদ্ধারা নিম্ন উচ্চ কক্ষের পিআর নিয়ে নতুন করে বিশৃঙ্খলা করছে। সবাই ঐক্যবদ্ধ না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বলেও শঙ্কা তার। বিরাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে মায়ানমার অথবা অন্যান্য যে ধরনের জান্তা শাসিত রাষ্ট্র রয়েছে সেরকম একটি রাষ্ট্রে পরিণত করা যায় কিনা। যদি করা যেত তাহলে আমাদের পার্শ্ববর্তী যে আধিপত্যবাদী যে আমাদের প্রতিবেশীরা রয়েছে তাদের জন্য খুব সুবিধা হয়। আমাদের স্বাধীনতার উপরে, আমাদের দেশের আভ্যন্তরে কোন ধরনের হস্তক্ষেপ সেটিকে আমরা মেনে নিতে পারি না, মেনে নেব না। কারণ এই ধরনের হস্তক্ষেপ যে সকল দেশগুলোর উপরে হয়েছে তারা শত শত বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন মাত্রা তারা পৌঁছাতে পারে। যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছিল সেই সনদ এই সনদ নয় বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এ সময় কাঙ্ক্ষিত সংস্কারে বাধা দিলে বিএনপির মৃত্যু ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপিকে আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন এনসিপির নেতা। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে। অনুষ্ঠানে অংশ নেন সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বলেন, জুলাই সনদ নিয়ে বেশ কিছু বিতর্ক সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা জুলাই সনদ নিয়ে সমস্ত জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। জুলাই সনদ নিয়ে বিতর্ক আছে, আমরা কিছু ডিসেন্ট দিয়ে ঐক্যমতে পৌঁছেছিলাম, এনসিপি তো স্বাক্ষর করেই নেই, কাজেই তাদের দোষ দেয়া যায় না।
কিন্তু এখন দেখি ভিন্ন রকম। তার অর্থ হচ্ছে সরকার প্রধান নিজে সারা সমস্ত জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। একদিকে তার প্রেস সচিব বলছেন 12 তারিখেই সাধারণ নির্বাচন হবে, আর একদিকে কয়েকটি রাজনৈতিক দল তারা বলছে গণভোট আগে করতে হবে। এখন এই বিতর্কের সৃষ্টিটা আমি মনে করি করেছেন সরকার এবং সরকার প্রধান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিএনপির কড়া সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীদের জেল থেকে ছাড়াতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে না ফেরার প্রসঙ্গও তোলেন তিনি। জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন, গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন, আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ, এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। আপনারা মনে করছেন আমাদেরকে 2টা আসন দিয়ে কিনে ফেলবেন? 90-এ যারা আন্দোলন করেছিল, কাউকে হলে ওই যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে, কাউকে হলে রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে, কাউকে হলে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। আপনি 2টা আসন দিয়ে 3টা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন? এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকি বাস্তবায়িত হবে না। বারবার করে যে বলা হয় যে আমাদের আগের ব্যবস্থাই হবে, সংসদে গিয়েই পরিবর্তন হবে, আমার মনে হয় যারা এই সংস্কার প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন এটা জনগণ মনে রাখবে। জবাবদিহিহীনতার রাজনীতি যেটা, সেটা এখন শেষ। মানুষ জবাবদিহিতা চায় এবং জনগণ জবাবদিহিতা নিয়েই ছাড়বে। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে জনগণ একদিন কাঠগড়ায় দাঁড় করাবে। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। সেই ধোঁয়াশার জায়গা যেন সরকারের তরফে, সরকারের ভিতরে কোনো শক্তিও করার চেষ্টা না করেন। 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা কেবল একটি নির্বাচনের জন্য রক্ত দেয়নি বলে বক্তারা আলোচনায় উল্লেখ করেন। দুইজনই ঝাঁপিয়ে পড়ে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হকের মতে, জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকারের পক্ষপাত দুষ্ট সুপারিশের কারণেই জুলাই সনদ ঘোষণা নিয়ে সংকটের সূত্রপাত। তিনি মনে করেন সরকার সঠিক সিদ্ধান্ত নিলে সংকট থেকে উত্তরণ ঘটবে, আর ভুল পদক্ষেপ নিলে তা আরও গভীর সংকটের দিকে নিয়ে যাবে। আর হাসনাত কায়ুমের মতে, কয়েকটি রাজনৈতিক দলের ইগো এবং নিজেদের রাজনীতি এই সংকট তৈরি করেছে। যতটুকু সমঝোতা আছে তাতে আর বিভক্তি বা অনৈক্য যাতে না বাড়ে, সবার সাথে আলাপ করে দ্রুত সমাধানের পৌঁছানোর জন্য সরকারের চেষ্টা করা উচিত বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। গণভোট নির্বাচনের আগে না নির্বাচনের দিন হবে, উচ্চকক্ষে পিআর থাকবে কি থাকবে না, আর জুলাই সনদ ঘোষণা নিয়ে টানাপোড়েনের বিষয়টি সুরাহার জন্য রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। 7 দিনের মধ্যে সরকারকে জানানোর অনুরোধ করা হয়েছিল, যা শেষ হচ্ছে রবিবার। এরই মধ্যে জামাতের পক্ষ থেকে বিএনপিকে ফোন করা হলেও বিএনপি তাতে সাড়া দেয়নি। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কোন দলের ডাকে তারা সাড়া দেবেন না। অন্য কোন একটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে কেন? এই অবস্থায় জুলাই সনদ ঘোষণা ঝুলে গেল কিনা সে প্রশ্নে নিজেদের হতাশার কথা জানান গণতন্ত্র মঞ্চের 2 নেতা। ঐকমত্য কমিশনকে আমরা বোঝাতেই পারি না, শেষ মুহূর্তে আমাদের অনুরোধে 1 মাস সময় বাড়ায় এই পদ্ধতি নিয়ে আলাপ হলো যে আসলে বাস্তবায়ন কিভাবে হবে। যে সনদের একটা আইনি ভিত্তি লাগবে, এই সনদটার জন্য একটা গণভোট করা লাগবে, এবং এই যে পরবর্তী নির্বাচিত প্রতিনিধি তাদের 2 ধরনের ক্ষমতা লাগবে। এই সবগুলো বিষয়ে প্রায় ঐকমত্য ছিল, কিন্তু টেকনিক্যাল জায়গাগুলির পার্থক্যটা ছিল। পরিস্থিতিটা গিয়ে দাঁড়াইছে এরকম যে তাদের নিজেদের ইগো, তাদের টেকনিক্যাল কিংবা তাদের দলীয় রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য পুরো জাতির যে এত বড় আত্মত্যাগ, এত রক্তদান, এত জীবনদান, কোনো কিছুই আসলে আর কোন পথে মীমাংসা হবে সেই পথটার কাছে আসে আসলে এটা হতাশাজনক। সরকারের একটা ভুল সিদ্ধান্ত, ভুল পদক্ষেপ, বা যদি মনে হয় কোনো একটা পক্ষপাত দুষ্ট কোনো পদক্ষেপ গোটা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে, সংঘাতময় করতে পারে, অনিশ্চিত জায়গায় নিয়ে যেতে পারে। ন্যূনতম ঐক্যমত আর মেজরিটির যে অপিনিয়ন, সরকার যদি সেভাবে চিন্তা করেন সংকট উত্তরণের
আমি মনে করি রাজনৈতিক পথ আছে। যদি মনে হয় যে বিশেষ কোনো দল অংশীজনকে তারা বাড়তি সুবিধা দেওয়ার জন্য কিছু করছেন, তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে, সংকটের নতুন চেহারা নেবে। ছোট ছোট কিছু বিষয় নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের জেদ গণ অভ্যুত্থানকে প্রশ্নের মুখে ফেলবে বলে আশঙ্কা তাদের। রাজপথে আন্দোলন বা জোর জবরদস্তি করে দাবি আদায় করাটা হবে হতাশার। সংকটটা তো আসলে তৈরি করেছে ঐক্যমত্য কমিশন এবং কিছুটা সরকার, কারণ তারা ন্যূনতম সমঝোতার ভিত্তিতে তাদের সুপারিশগুলো হয়নি। একটা পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচনটা পিছিয়ে যায়, ভেস্তে যায়, এবং সরকারের অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার একটা পথ যাতে তৈরি হয়, এরকম একটা ধারণা মানুষের নানা জনের মধ্যে আছে। কিন্তু আমি এটাকে আমলে নিতে চাই না। আমি সরকারের সদিচ্ছার উপরে বিশ্বাস করতে চাই, কারণ ইতিমধ্যে জল যে পরিমাণ খোলা হয়েছে, আর বাংলাদেশের যে পরিস্থিতি, একটা সামগ্রিক একটা নৈরাজ্যিক অবস্থা, এই সংকট যদি খুব দ্রুত সমাধান না হয়, এই নৈরাজ্যটা ইমিডিয়েটলি একটা রাজনৈতিক সংঘাত, সহিংসতা, অবিশ্বাস, বৈরিতা, একটা হিংসাশ্রয়ী কর্মসূচিতে এটা পর্যবেসিত হতে পারে। তাদের উচিত হবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য সংস্কারের জায়গাটাকে যত দ্রুত সম্ভব সবার সাথে আলাপ করে একটা সমাধানের জায়গায় পৌঁছা। যেটুকু সমাধান হয়েছিল সেইখানে তাদের আর নতুন করে কোনো ধরনের বিতর্ক, নতুন করে কোনো রকমের বিভক্তি এগুলো তৈরি করা উচিত না। দেশের আগামীর কথা চিন্তা করে দ্রুত একটি সমঝোতা হবে বলে আশাবাদী দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য আন্দোলন করা এই দুই রাজনীতিবিদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। হঠাৎ পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে 70 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকা দরে। এত দ্রুত দাম বাড়ায় বাজার তদারকির অভাব এবং সিন্ডিকেটকে দায়ী করেছেন ক্রেতারা। এদিকে পেঁয়াজের দর হুট করে দ্বিগুণ হয়ে যাওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে। তার দাবি, যে পরিমাণ আমদানিকারক আগ্রহ দেখিয়েছেন তার মাত্র 10% ব্যবসায়ীকে আমদানির অনুমতি দিলেই পেঁয়াজ বাজারে ধস নামবে। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে অন্তত 50 টাকা। দেশে বাম্পার ফলনের মধ্যেও এত দ্রুত দাম বৃদ্ধির পেছনে বৃষ্টি ও সংরক্ষণ ব্যবস্থার ঘাটতি সহ একাধিক কারণ রয়েছে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। পেঁয়াজের বর্তমান যে মূল্য, আমরা এটাকে দৃষ্টি রাখছি। আমাদের কাছে 2800 আইপির আবেদন আছে। আমরা এই 2800 আইপির যদি 10%ও ছেড়ে দিই, তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থলবন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। সো আমরা যদি এখন ছেড়ে দেই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। আমরা ধস নামতে চাই না, আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক। 4-5 দিন দেখব, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। বাণিজ্য উপদেষ্টার দাবি, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও দাম কেন অস্বাভাবিকভাবে বাড়ছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই উপদেষ্টার কাছে। রাতারাতি দর বৃদ্ধির পেছনে সিন্ডিকেট নাকি অন্য কারো হাত রয়েছে তারও কোনো সদুত্তর নেই। এই সরকার সিদ্ধান্তহীন অবস্থায় বাস করেন না। আপনারা যে জিনিসটা বলছেন, দায়টা তো আপনাদের উপরও বর্তায়। আপনারা দেখাই দেন আমাদেরকে যে এই জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে, বা এখানে মানে অনিয়ন্ত্রিত মজুতদারি ঘটছে। আমরা সেখানে আমাদের সরকারের যে সক্ষমতা এবং যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা প্রয়োগ করে সেই জিনিসটাকে ঠিক করে ফেলবে। আমরা তো বাইসাইকেলে চড়ি না যে যেখানে মনে হলো নেমে গেলাম, আর যেখানে মনে হলো উঠে পড়লাম, আবার একটা গলির মধ্যে ঢুকে পড়লাম। দেশের সামষ্টিক অর্থনীতি তো ইটস নট এ বাইসাইকেল, ইটস এ বিগ শিপ। পেঁয়াজের দর বৃদ্ধিকে অযৌক্তিক স্বীকার করলেও আলুর দাম কেন বাড়ছে না তা নিয়ে হাপিত্যেশ করেন বাণিজ্য উপদেষ্টা। এই যে 18 টাকা 22 টাকায় আলু বিক্রি হচ্ছে, এটা নিয়েও তো আমরা সন্তুষ্ট না। আমি তো চাচ্ছি ব্যক্তিগতভাবে যে আলুর দামটা বেড়ে যাক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে আজ থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন সহকারী শিক্ষকরা। একই সঙ্গে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
তবে পরে সরকারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেল 13তম গ্রেড থেকে 10ম গ্রেড করার দাবিতে শনিবার থেকে টানা আন্দোলনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের দাবিও জানিয়েছেন তারা। দাবি আদায়ে শনিবার কলম হস্তান্তরে শাহবাগে পুলিশি হামলায় ক্ষোভও জানিয়েছেন আন্দোলনকারীরা। গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে তারা বলেন, দীর্ঘদিনের বৈষম্যের শিকার প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হলে কর্মবিরতির পাশাপাশি প্রয়োজনে স্কুলের তালা ঝুলিয়ে দেওয়া হবে। পরে কর্মবিরতি প্রত্যাহার করে নেন তারা, তবে কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 65,567টি, যেখানে শিক্ষার্থী আছে প্রায় 1 কোটি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে সরকার বদ্ধপরিকর। সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরকে এবং সরকারের উপর চাপ সৃষ্টির জন্য বিভিন্ন কথা বলে। নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। 17 বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যেস চলে গেছে। এ সময় আইন উপদেষ্টা আরও বলেন, জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেয়া হয় না। জামিন দেয়া না দেয়া বিচারিক ব্যাপার। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে। অলরেডি আমি যেখানে যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা প্রচারের অংশ হিসেবে ঢাকা 18 আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী SM জাহাঙ্গীর হোসেন। এই সময় নেতাকর্মীদের ঢল দেখা যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। রবিবার বিকেল 3টায় উত্তরা আবদুল্লাহপুর পলয়েল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে জসিমউদ্দিন রোড হয়ে আজমপুর মুগ্ধ মঞ্চের সামনে গিয়ে শেষ হয় গণসংযোগ। এই সময় SM জাহাঙ্গীর ঘোষণা দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য ও খালেদা জিয়ার নেতৃত্বকে টিকিয়ে রাখতে এবং তারেক রহমানের জন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রয়োজনে জীবন দেবেন, তবুও পিছ পা হবেন না তারা। উন্নত মানের কাঁচামাল ব্যবহার করে নিরাপদ ও উচ্চ গুণগত মানের কেবলস তৈরি করছে দেশের সুপার ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। মালদ্বীপে মেইন পাওয়ার সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশনে ব্যবহারের জন্য ওয়ালটন কেবলসকে বাজারজাত করার অনুমতিপত্র দিয়েছে মালি ইউটিলিটি রেগুলেটরি অথরিটি। প্রতিষ্ঠানটি জানায়, মালদ্বীপে ওয়ালটন কেবলসকে বাজারজাত করার অনুমতিপত্র প্রদানের জন্য সংস্থাটির কাছে আবেদন করে দেশটিতে নিযুক্ত ওয়ালটনের পরিবেশক রানফাউন্ড প্রাইভেট লিমিটেড। এই আবেদনের প্রেক্ষিতে ওয়ালটন কেবলসের আন্তর্জাতিক মানদণ্ড পরীক্ষা নিরীক্ষা করে মালি ইউটিলিটি রেগুলেটরি অথরিটি ওয়ালটন কেবলসের গুণগত মান আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করায় সংস্থাটি রানফাউন্ডকে ওয়ালটন কেবলস বাজারজাতের অনুমতিপত্র দেয়। এরই মধ্যে বাংলাদেশ থেকে ওয়ালটন কেবলসের 2টি শিপমেন্ট মালে পাঠানো হয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে আরও কয়েকটি শিপমেন্ট পাঠানোর কাজ। আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় নির্বাচনে ময়মনসিংহ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন জানিয়েছেন হালুয়াঘাট ইউনিয়ন পরিষদ মেম্বার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় প্রিন্স বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে হালুয়াঘাটে সম্প্রীতির জনপদ গড়ে তুলবেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়ার নেতৃত্বে গণমিছিল হয়েছে। এ সময় তার সাথে ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে ঘিরে দু গ্রুপের সংঘর্ষে আহত উপজেলা যুবদলের সভাপতিকে দেখতে হাসপাতালে যান যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু। হামলার নিন্দা জানিয়ে আহত নেতা ও তার পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। সংঘাতমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ছাত্র জনতার সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জানান জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে তার দল। খাগড়াছড়ির মানিকছড়িতে মহিলা দলের উদ্যোগে নারী সমাবেশ হয়েছে। উপজেলার টাউন হলে উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দাওয়ান। প্রধান বক্তা ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। শিবচর উপজেলা ৭১ চত্বর থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর নেতৃত্বে র্যালিটি বের হয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। নির্বাচনকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না, এমন হুঁশিয়ারি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় নির্বাচনে নাটোর ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের দুর্লভপুর আনসার চাষী মাঠে খাজুরা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালীগঞ্জে নির্বাচনী পথসভা হয়েছে। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাসতলা বাজারে এই পথসভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে সাভারে। পৌর এলাকার তারাপুর মাঠে সাভার পৌর, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনে দল মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ৪ দশক ধরে দেশের শিশু ও কিশোরদের শিল্প সৃজনশীলতার বিকাশে কাজ করছে স্কুল অব ফাইন আর্টস জিয়াস আর্ট গ্যালারি। ৪০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে জিয়াস আর্ট গ্যালারিতে আয়োজন করা হয় ৩ দিনব্যাপী শিশুদের আর্ট এক্সিবিশন। ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত এই আয়োজনের অংশ নেয় শতাধিক ক্ষুদে শিল্পী। উদ্বোধন করেন নন্দিত অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বৈত নীতি। তদন্তের স্বার্থে অভিযুক্ত বোর্ড কর্মচারীদের ওএসডি করেছে বিসিবি। তবে পরিচালকের বিষয়ে অভিযোগে শোনা কথায় কান দিতে রাজি নয় বোর্ড, এমনটাই মন্তব্য বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যানের। আসিফ আকবর বলেন, দোষী প্রমাণ হওয়ার আগে কাউকে দোষী বলাও অপরাধ। যদিও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা বিসিবি সভাপতির। আরও জানাচ্ছেন মনির হোসেন খান। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। সেই চেষ্টারই একটা অংশ 2 দিনের ক্রিকেট কনফারেন্স, যেখানে দেশের 64 জেলা ও 8 বিভাগের কাউন্সিলরদের সাথে করেছেন মতবিনিময় সভা। প্রথম দিন শেষে অনেক বিষয়েই আলোচনা হয়েছে, কিন্তু সমস্যা সেই পুরনো মাঠ সংকট। তৃণমূল থেকে এমনিতেই দক্ষ ক্রিকেটার উঠে আসছে না। এরই মধ্যে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে টালমাটাল বাংলাদেশ নারী ক্রিকেট। তার সঙ্গে সোচ্চার হচ্ছেন অন্য ক্রিকেটাররাও। কোচ কর্মচারীর পর অভিযোগ উঠেছে প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের বিপক্ষেও। বিসিবি কিছু অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে, কিছু অভিযোগ উড়িয়েও দিয়েছে। আবার ফাহিমের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে শোনা কথা তত্ত্ব হাজির করেছে। দেখেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটা অপরাধ। তো বিসিবি 15 দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত 15 দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয়, ডেফিনেটলি আমরাই ফেস করবো। যদি এমপ্লয়ীদের ক্ষেত্রে আপনারা তাদেরকে সরিয়ে রাখতে পারেন, একজন বোর্ড ডিরেক্টর যার নামে একই এলিগেশন আছে, তাদেরকে তার ব্যাপারে কি ব্যবস্থা নেবেন? যেটা অ্যালিগেশন ম্যাগনিটিউড আপনারা যদি দেখেছেন, ফর এক্সাম্পল আমি এসে কালকে বললাম তো সেম জিনিস, যে ঠিক আছে আমাদের এখানে আমাদের অমুক পার্টিকুলার লোকের কথা আমি বললাম যে এই জিনিসটা আমি শুনেছি, আমি এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমি শুনেছি। তো সেটাকেও আপনারা যদি বলেন যে ঠিক আছে সেটাকে আমরা আমলে নিতে, সেটা আপনারাই আপনাদের সাংবাদিকতার এক্সপিরিয়েন্স থেকে বলবেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত। আপনারা যদি বলেন যে না এটা শোনা কথাতেও আমাদের গুরুত্ব দিতে হবে, তাহলে দিব।
বিসিবি সভাপতি যদিও বলছেন অভিযুক্ত যেই হোক শাস্তির আওতায় আনা হবে না। জাহানারের যে কমপ্লেইন যেটা এসছিল সেটা লিখিত এসছিল 21 সালে। সো 21 সালে সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল। অনেক কিছুই তো দেখছি, বাট আমাদের যদি কেউ কোনো কমপ্লেন করে সেটা বোর্ডে লিখিত আসতে পারে বা ভার্বাল আসতে পারে, তখন বোর্ড ব্যাপারটা আরও সিরিয়াসলি দেখবে। এখন নিউজ তো অনেক কিছুই থাকে, আমরা বলছি না অসত্য সত্য। যেটা বলেছেন জিরো টলারেন্স, whether that is the president, whether that is the board director or any employee, যে জিনিসটা হয়েছে, if the allegations are true, it will not be tolerated. সামাজিক, পারিবারিক ও ধর্মীয় বাধা টপকে নারীদের ক্রীড়াক্ষেত্রে আসা এমনিতেই কঠিন। সেসব টপকে যারা ক্রিকেটে এসেছেন তাদের ক্যারিয়ারও এখন হুমকির মুখে, মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য কূটনৈতিক সৌজন্যে পরিপন্থী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া সমালোচনা। উপদেষ্টার পদ ছেড়ে ঢাকা থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টা আসিফ, ঢাকা 10 আসনের ভোটার হওয়ার আবেদন। নির্বাচন বানচালে সচেষ্ট পাকিস্তানিদের দস্যুরা, অভিযোগ মির্জা ফখরুলের, বিভক্তি না বাড়ানোর আহ্বান, সালাউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারে। সংস্কারে বাধা দিলে করুণ পরিণতি, বিএনপিকে হুঁশিয়ারি এনসিপির, সংকটের জন্য ঐক্যমত্য কমিশন ও পক্ষপাতদুষ্ট সুপারিশকে দায়ী করেছেন রাজনীতিকরা। পেঁয়াজের দর দ্বিগুণ বেড়েছে, দিশেহারা ক্রেতারা, দায়ী করেছেন সিন্ডিকেটকে, আমদানির অনুমতি দিলেই বাজারে ধস নামার আশঙ্কা উপদেষ্টার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।